প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা, টাঙ্গাইল ও গাজীপুর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদ উল আজহা। মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ঈদ উদযাপন। ঈদ উদযাপনে কাশিমপুর মহিলা কারাগারে নানা আয়োজন, বন্দীদের জন্য মুখরোচক খাবার, সাংস্কৃতিক পরিবেশনা, সোনামণিরা পাবে নতুন জামা। দেখা সাক্ষাতের ব্যবস্থা করি, তাদের ফোন কলের ব্যবস্থা করে থাকি এবং তাদের জন্য কিছু ব্যবস্থাপনা আমাদের থাকবে। তাদের কিছু আমরা ওয়েলকাম, কিছু খাবার দাবার অথবা কিছু পরিবেশনা আমাদের থাকবে। এবং উয়েফা নেশন লিগ ফুটবলের ফাইনালে স্পেন, দ্বিতীয় সেমিতে 9 গোলের রোমাঞ্চ। ফ্রান্সকে 5-4 গোলে হারালো স্প্যানিশরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 25 কিলোমিটার ও গাজীপুর চন্দ্রায় 10 কিলোমিটার রাস্তায় যানবাহনের অতি ধীর গতিতে বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে গাজীপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও অভিজিৎ ঘোষ। শুরুতেই যাচ্ছি নজরুলের কাছে। নজরুল, যানজট পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে স্ট্যান্ডগুলো রয়েছে সেই স্ট্যান্ড কেন্দ্রিক কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এখানে আপনি জানেন যে শিল্প অধ্যুষিত এই এলাকা, কিন্তু আপনার পোশাক কারখানার শ্রমিক কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন। এই কারণে কিন্তু আপনার টিকিটে সংগ্রহ করার জন্য যে স্ট্যান্ডগুলো রয়েছে সেই স্ট্যান্ডগুলো তারা কিন্তু জটলা বাঁধাচ্ছেন। এই কারণে কিন্তু আপনার এই রুটগুলোর মধ্যে একটু গাড়ি ধীর গতিতে চলছে। এছাড়াটা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা, সেখানেও কিন্তু আপনার ধীর গতিতে গাড়ি চলছে। এবং আপনি জানেন যে এখানে কিন্তু গার্মেন্টসের পোশাক কারখানার শ্রমিকদের কিন্তু গতকালকে যে 50% ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ সব ছুটি কিন্তু হয়ে গেছে। এর কারণে কিন্তু আজকে হয়তো বা যানজট এড়ানোর জন্য, একটু স্বস্তিতে বাড়ি ফেরার জন্য কিন্তু তারা আজকের দিনটাকে বেছে নিয়েছেন। এবং আজকে কিন্তু গাড়ি কোথাও কিন্তু দীর্ঘ কোনো যানজট নেই বা ভোগান্তি নেই, কিন্তু আপনার স্ট্যান্ড কেন্দ্রিক। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার উপরে যে ফ্লাইওভার, এখানেও কিন্তু থেমে নেই গাড়ি, অর্থাৎ এখানে কিন্তু যাচ্ছে, অর্থাৎ ধীর গতিতে গাড়ি চলছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের সব কয়টি রুটে আপনার ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন যে স্ট্যান্ডগুলো রয়েছে, অর্থাৎ যাত্রীরা যারা রয়েছেন দূরবর্তী যাবেন, তারা কিন্তু টিকিট সংগ্রহ করছেন। এবং আজকে কিন্তু যাত্রীর চেয়ে কিন্তু গাড়ি স্বল্পতার কারণে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং গাড়ি না পেয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছু ভাড়ার অভিযোগ রয়েছে, যে বেশি ভাড়া নিচ্ছেন, তারা আদায় করছেন। এছাড়া কিন্তু আপনারা জানেন যে এই সমস্ত রুটে ব্যাটারি চালিত অটো রিক্সা, এই সমস্ত কারণে কিন্তু একটু যানজট, মানে আপনার ধীর গতিতে চলছে গাড়ি। তো সব কিছু মিলে কিন্তু ভালোই যাচ্ছে এবং ধীর গতিতে হলেও, দীর্ঘ যানজট না হলেও ধীর গতিতে যাচ্ছে। তো এখন আমার এই ছিল গাজীপুর থেকে। তো এখন আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে আমাদের সহকর্মী অভিজিতের কাছে। অভিজিৎ। জি নজরুল, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এই পল্লী এলাকাতে। আপনি জানেন যে এই মহাসড়কটিতে উত্তরবঙ্গের প্রায় 23টি জেলার মানুষ যাতায়াত করে এবং এই মহাসড়কটিতে যে পরিবহনের যে চাপ বেড়েছে, এটি গত 24 ঘন্টায় যদি হিসাব করা যায়, যমুনা সেতু পারাপার হয়েছে প্রায় 62,000-এর অধিক, 64,000 পরিবহন পারাপার হয়েছে এবং এর থেকে টোল আদায় হয়েছে 4 কোটি টাকার অধিক। তো এই যে মহাসড়কটিতে যে পরিবহনের যে পরিবহন রয়েছে এবং এই পরিবহনের বিপরীতে যে টোল আদায় হয়েছে, এটি যমুনা সেতুর ইতিহাসে এটি সর্বোচ্চ টোল আদায় এবং পরিবহন পারাপার হয়েছে। এবং আপনি জানেন যে এই মহাসড়কটিতে যেভাবে মানুষ পারছে, তারা ঘরে ফিরছে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে, তবে এই যে তাদের আনন্দ, সেই আনন্দ এই মহাসড়কে বিলীন হয়ে যাচ্ছে। এই কারণে যে মহাসড়কের গণপরিবহনের সংকটের কারণে মানুষ খোলা ট্রাক, পিকআপ, যে ট্রাকগুলো গরু নিয়ে ঢাকার দিকে গিয়েছে, সেই ট্রাকগুলোতে এই মানুষ ফিরছে তারা গন্তব্যেতে। এবং এই আপনি জানেন যে এই মহাসড়কটিতে জেলা পুলিশের পক্ষ থেকে 6 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা বিভিন্ন
সময়ে তারা এই দায়িত্ব পালন করছে। তবে এই যে গতকাল থেকে যে ভোগান্তি শুরু হয়েছে, যে যানজট, কোথাও কোথাও ধীরগতি, এই যে যাত্রীদের যে বিষয়, একটা যাত্রীদের একটু অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে গণপরিবহনের এমনিতেই সংকট, এই সংকটকে কেন্দ্র করে পরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং তারা বলছেন যে এই বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। এবং এদিন দেখছেন যে মহাসড়কের যে পরিমাণে পরিবহনের চাপ রয়েছে, যমুনা সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের আশিকপুর পর্যন্ত এই মহাসড়কটিতে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে এবং এই মহাসড়কটিতে যে পরিমাণে চাপ রয়েছে, সেই চাপগুলো যে যমুনা সেতু রয়েছে, সেইটি যমুনা সেতুতে যে পরিবহন যে টোল আদায়, সেই টোল আদায়তে কিন্তু বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও পরিবহনের বিকল হয়ে যাওয়ার কারণে এই মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হচ্ছে এবং এই যানজট নিরসনে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কাজ করছেন, বাংলাদেশ সেনাবাহিনী তারাও রয়েছেন এবং র্যাব সদস্যরাও তারাও কিন্তু এই মহাসড়কটিতে যানজট নিরসনে কাজ করছেন এবং এই মহাসড়কটিতে এইবার এখন পর্যন্ত স্বস্তির কোনো খবর নেই। এখন কখন নাগাদ এই মহাসড়কটিতে স্বস্তি ফিরবে সেই বিষয়ে এখন পর্যন্ত যারা আইন শৃঙ্খলাকারী সদস্য রয়েছে তারা কিন্তু বলতে পারছেন না। এবং এই মহাসড়কটিতে আপনি জানেন যে এই মহাসড়কটিতে যেভাবে এখন পর্যন্ত মানুষ গন্তব্যে ফিরছে, সেটি কিন্তু একটি দুর্ভোগের চিত্র ফুটেছে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে এই মহাসড়কটিতে একটি যানজটের শহর হিসাবে পরিচিত ছিল, যদিও এই মহাসড়কটি 4 লেন উন্নত করা হয়েছে, এরপরও কিন্তু এই বছর মহাসড়কের যানজটের কবলে পড়েছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। বুবলি ও অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী এম এ আজিম, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজিম, যাত্রীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। শুনছিলাম বুবলির কথা প্রথমে। আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখছি যে এখনো ঈদের যে যাত্রীদের যে চাপ, সেটি কিন্তু আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করছি। এখানে কিন্তু প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীতে এখনো ভরা। আমি যদি একটি রেলের চিত্র আপনাদেরকে দেখাতে চাই, ঠিক এই যে রেলটি এখন আপনাদেরকে দেখাচ্ছি, মোহনগঞ্জ এক্সপ্রেস। এই মোহনগঞ্জ এক্সপ্রেসটি কিন্তু একদমই ছাদের উপরেও আমরা দেখছি যে যাত্রী উঠছেন এবং প্রতি বছর ঈদের যে চাপ, সেটির আগে যে রেল কর্তৃপক্ষ থেকে বলা হয় যে ছাদের উপরে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী নেওয়া হবে না, তবে আমরা কিন্তু আজকে দেখছি যে আসলে যে পরিমাণ যাত্রী এখানে এসেছেন, অনেকেই কিন্তু ছাদে অবস্থান নিয়েছেন এবং অনেকে ঝুঁকিপূর্ণ অবস্থায়ও রয়েছেন। এবং এখানে শুধু যে পুরুষরা তারা নয়, নারীরাও রয়েছেন, শিশুরাও রয়েছেন, ছাদে অবস্থান করছেন এবং এভাবে করেও আসলে তারা কিন্তু ঈদের যে যাত্রা সেটি তারা সফল করবেন এবং নারীর টানে যে বাড়ি যাবেন সেটি কিন্তু আসলে ফিরছেন। এবং এরপরেও আমরা বলবো যে যাদের সাথে এভাবে ঝুঁকি নিয়ে যারা যাচ্ছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু অনেকটা কষ্ট করে হলেও বাড়ি যে ফিরতে পারছেন সেই আনন্দটি কিন্তু তাদের কাছে অনেক বড় বলে তারা বলছেন এবং তারা কিন্তু এই অবস্থার মধ্যেও তারা আসলে বাড়ি যাচ্ছেন এবং অনেকে কিন্তু এখনো প্ল্যাটফর্মে অবস্থান করছেন কাঙ্ক্ষিত যে রেল সেটির অপেক্ষায়। এবং যেহেতু অনেকগুলো যাত্রা, সেক্ষেত্রে কিন্তু রেলের কিছুটা বিলম্ব হচ্ছে, সেটিও কিন্তু বলা হচ্ছে। আমরা দেখছি যে সকাল থেকেই যে চার্টটি এখানে থাকে যে কোন রেলটি কোন প্ল্যাটফর্মে এসেছে, সেটির যে সম্মুখভাগ, সেখানে কিন্তু অনেক যাত্রী এখনো অপেক্ষা করছেন যে কাঙ্ক্ষিত রেল কখন আসবেন এবং আসার পরে কিন্তু তারা আসলে রেলগুলোতে উঠবেন এবং প্ল্যাটফর্মগুলোতেও আমরা দেখছি যে যাত্রী চাপ রয়েছে। এবং আমরা যদি প্ল্যাটফর্মে ঢোকার পরিবেশটি একটু বলতে চাই, সেখানে কিন্তু আসলে টিকিট চেক করে তারপরে কিন্তু সবাইকে ঢোকানো হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু যে বিনা টিকিটে যে ভ্রমণ, সেই জায়গাটি আসলে নেই বললেই চলে। এবং রেল কর্তৃপক্ষ আমাদেরকে সেই বিষয়টি আবারও নিশ্চিত করেছেন যে আসলে টিকিটের বাইরে কোনো যাত্রীকে আসলে প্ল্যাটফর্মেই ঢুকতে দেওয়া হবে না এবং তার ফলে আসলে এই যে বাড়তি যে চাপ সেটি হবে না এবং যে নির্ধারিত ট্রেনগুলো থাকবে সেই নির্ধারিত ট্রেনগুলোতেই তারা উঠতে পারবেন। এবং তারপরেও আসলে একটি রেলের যে চিত্র, সেটি আসলে একটু বিকল্প বা ভিন্নতা দিচ্ছে। যে চিত্রটি আসলে কয়েক বছর আগে আমরা রেলে দেখতাম যে আসলে রেলের ছাদে যাত্রী ওঠা এবং ঈদের সময়ে যে ভিড়টা, সেটি আবারও আসলে আজকে এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আজকে আসলে শেষ দিন বলা চলে ঈদে বাড়ি ফেরার, কারণ কালকে যেহেতু ঈদ, সেক্ষেত্রে আজকে আসলে সবাই আসলে বাড়ি ফিরছেন এবং সেই একটি চাপ কিন্তু আসলে রেল স্টেশনে পড়েছে বলে আমরা
এখান থেকে আসলে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। আজিম, অনেক ধন্যবাদ আপনাকে। খুশির বার্তা নিয়ে আসে ঈদ। পরিবার পরিজন নিয়ে মানুষ মেতে ওঠে আনন্দ উৎসবে, কিন্তু অনেকে চাইলেও পারেন না স্বাধীনভাবে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে। তাদের কাছে ঈদ আসে এক ভিন্ন আবহে। কেমন হবে কারাগারের চার দেয়ালে থাকা কারাবন্দীদের ঈদ? কি আয়োজন করা হবে তাদের জন্য? কারাগারের ঈদের প্রস্তুতির খবর জানাচ্ছেন সাবরিনা মজুমদার। মানুষ যেখানে ঈদের আনন্দ ভাগাভাগি করেন পরিবার পরিজনের সঙ্গে, কিন্তু কারাবন্দীদের ঈদ কিভাবে কাদের সঙ্গে কাটে জানেন? কেমন হয় চার দেয়ালের ভেতরের ঈদটা? কাশিমপুর মহিলা কারাগারের দৃশ্য এটি, যেখানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি থেকে শুরু করে রয়েছে রাজনৈতিক বন্দীও। এবারের ঈদুল আজহা কেমন কাটবে তাদের, সেই খোঁজ নিতেই দেশ টেলিভিশনের ক্যামেরার আলো পড়ে কারাগারে। এই মহিলা কারাগারে এবার ঈদ করবেন 568 জন বন্দী। ঈদের আগের দিনের মেহেদি উৎসব থেকে শুরু করে ঈদের দিন তাদের জন্য করা হবে সাংস্কৃতিক আয়োজনও। দিনভর রাখা হয়েছে মুখরোচক সব খাবার। সকালে ওদের জন্য রাখি পায়েস মুড়ির ব্যবস্থা করা হয়। দুপুরে থাকবে হয়তো পোলাও, গরুর মাংস, অথবা যারা গরু খায় না খাসি ওদের জন্য থাকায় খাসির মাংসটা, মুরগির রোস্ট থাকে, মিষ্টি থাকে, সফট ড্রিঙ্কস থাকে, পান সুপারি থাকে, সালাদ থাকে। আর রাতে যেটা থাকে ওদের জন্য থাকে সাদা ভাত থাকে, আলুর দম থাকে, আর রুই মাছ ভাজা থাকে। মেহেদি উৎসব বলে আগের দিন, যেটা ঈদের আগে ওদের ক্ষেত্রে এটা যেটা বিশাল আকারে হয় মেহেদি উৎসবটা পালন করা হয়। এখানে অনেক অভিনেত্রীও আছে, এমনও আছে অনেক স্পেশাল ব্যক্তিও থাকে, যাদের মাধ্যমে আমরা আসলে যেটা বললাম যে যেহেতু এটা নারী ফিমেল জেল, এই ক্ষেত্রে আমরা কালচার প্রোগ্রাম আমি আশা করি আমার এর আগেও করেছি, এখানকার অনুষ্ঠানটা অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়। কারা মহাপরিদর্শক জানান, বন্দীদের জন্য প্রতিবারের ন্যায় এবারও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এর আগের বারের ন্যায় বন্দীরা পাচ্ছেন প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ, সাথে থাকছে 5 মিনিট টেলিফোনে কথা বলার সুযোগ। বিশেষ ব্যবস্থাপনার অংশ হিসাবে আমরা তাদের ডিউ ব্যতীত সাক্ষাৎ যদি দেখা সাক্ষাতের ব্যবস্থা করি, তাদের ফোন কলের ব্যবস্থা করে থাকি। যারা দেখা সাক্ষাৎ করতে আসবেন অথবা সেবা প্রত্যাশী যারাই আসবেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ওয়েলকাম করব, এবং তারা যাতে কোনো রকমের হ্যাসেল ফ্রি থাকে, কোনো রকমের ঝামেলা মুক্তভাবে তাদের দেখা সাক্ষাৎটা হয় এটা নিশ্চিত করব। এবং তাদের জন্য কিছু ব্যবস্থাপনা আমাদের থাকবে, তাদের কিছু আমরা ওয়েলকাম, কিছু খাবার দাবার অথবা কিছু পরিবেশনা আমাদের থাকবে। কারাবন্দী মায়েদের সঙ্গে থাকা ছোট্ট সোনামণিদের জন্য ঈদের নতুন কাপড়ের ব্যবস্থাও রেখেছে কারা কর্তৃপক্ষ। করা হবে মুখরোচক সব খাবার ও খেলাধুলার ব্যবস্থাও। ঈদের উপলক্ষে তাদেরকে আমরা যেটা করি, একটা কেকের আয়োজন করি। বাচ্চারা যেটা পছন্দ করে মূলত একটা কেকের কাটার ব্যবস্থা করি। তাদের পছন্দের খাবারটা রাখি, এটা একটু চকলেট, চিপস, জুস, আর পাশাপাশি একটা ফলের রাখার ব্যবস্থা করি। এবারও তার ব্যত্যয় হবে না, পাশাপাশি তাদেরকে নতুন পোশাক দেওয়া হবে, খেলনা দেওয়া হবে। ঈদের পরের 3 দিন বাসা থেকে আনা পরিবারের খাবারও উপভোগের সুযোগ পাচ্ছেন কারাবন্দীরা। কারা প্রশাসনের এমন মানবিক প্রচেষ্টা বন্দীদের সামাজিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ। ঈদ যাত্রায় মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন, মহাসড়কে যানবাহনের ভিড় কেমন দেখছেন জানাবেন। আসলে পদ্মা সেতু হয়ে কিন্তু দক্ষিণবঙ্গের 21 জেলার যে যাত্রীরা আছে তারা কিন্তু নির্বিঘ্নে কিন্তু আসলে পারাপার হচ্ছে। গতকাল যানবাহন এবং ব্যক্তিগত গাড়ির কিন্তু প্রচুর চাপ থাকলেও কিন্তু আর ঈদের রাত পোহালে ঈদের আর একদিন বাকি, তারা কিন্তু যাত্রীরা কিন্তু অলরেডি চলে গিয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখছি পরিবহনের কিছুটা সংকট। তারা কিন্তু পশুবাহী যেই গাড়িগুলি আছে ট্রাক, সেই ট্রাকে করে কিন্তু আসলে গন্তব্যে রওনা হয়েছেন। তো এইখানে কিন্তু গত 24 পদ্মা সেতু চালু হওয়ার পরে এই গত 24 ঘন্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে। এখানে কিন্তু প্রায় 56,000 গাড়ি পারাপার হয়েছে। সেখানে কিন্তু 5 কোটি
5,43,00,000 টাকা টোল আদায় হয়েছে, যেটি পদ্মা সেতু চালু হওয়ার সর্বোচ্চ বলে আমাদের জানিয়েছেন কর্তৃপক্ষ। তো এখানে কিন্তু আসলে মহাসড়কেতে সেরকম গাড়ির চাপ নেই, তারা কিন্তু আসলে নির্বিঘ্নেই কিন্তু আসলে গন্তব্যে তারা যাচ্ছেন। তো এবার ঈদে কিন্তু ভোগান্তি ছাড়াই কিন্তু ঢাকা মহাসড়ক হয়ে গন্তব্যে ফিরছেন, এবং এদিকে মুন্সিগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 13 কিলোমিটার এলাকায় কিন্তু কোথাও যানজট এবং ভোগান্তি নেই। সেখানে কিন্তু তারা নিজ গন্তব্যে স্বাচ্ছন্দ্যেই যাচ্ছেন বলে আমাদের সেখানকার হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখানে কিন্তু দুই মহাসড়কে গত ঈদের মতো এই ঈদেও কিন্তু আসলে যাত্রীরা নির্বিঘ্নেই তাদের বাড়ি ঘরে ফিরছেন, কোথাও যানজট এবং জট নেই বলে আমরা সারাদিন ঘুরে দেখেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা থেকে সবশেষ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে পালন করা হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সকালে ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কুরবানি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চাঁদ দেখা অনুযায়ী শুক্রবার জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজ হয়েছে। হাজারো মুসল্লির পদচারণায় ও আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত আল আকসা। ধ্বংসস্তূপের মাঝে গাজাতে ঈদ আসলেও নেই কোনো আমেজ। এছাড়াও হজের সময় পবিত্র কাবা শরীফেও আদায় হয়েছে ঈদের নামাজ। আবার সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই আজ ঈদ পালন করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়াতেও পালন হচ্ছে ঈদ। একই সঙ্গে অস্ট্রেলিয়ায়, যুক্তরাষ্ট্রেও অসংখ্য মুসল্লিরা ঈদ উল আজহা পালন করছে। মুজদালিফায় রাত্রি যাপনের পর মিনায় পৌঁছে জামারাহতে কঙ্কর নিক্ষেপ শুরু করেছেন 20 লাখেরও বেশি হাজি। পাথর ছোঁড়ার পর ধর্মীয় বিধান অনুযায়ী হাজিদের পশু কুরবানি করতে হবে মাথা মুন্ডন। এরপর মক্কা নগরীতে ফিরে কাবা শরীফ বাধ্যতামূলকভাবে তাওয়াফ করতে হবে হাজিদের। আরবিদ আফসারের রিপোর্ট। সৌদিতে শুক্রবার উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুরু হয়েছে হজের পরবর্তী ধাপ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আরাফাতের ময়দান মুখরিত হবার পর মুজদালিফায় রাত্রিযাপন করেছে 20 লাখেরও বেশি হাজি। ভোরে ফজরের নামাজ আদায়ের পর মিনায় পৌঁছাতে শুরু করেছেন তারা। হজের নিয়ম অনুযায়ী মুজদালিফা থেকে 60টি কঙ্কর সংগ্রহ করেছেন হাজিরা। মিনায় পৌঁছানোর পর জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করাও শুরু হয়েছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর নির্দেশে কুরবানি দিতে গেলে শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পাথর নিক্ষেপ করেন। এই দৃশ্যটি যেন তারই এক প্রতীক। জামারা হতে পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দিবেন হাজিরা। যে যার সামর্থ্য অনুযায়ী গরু, উট, খাসি কিংবা ভেড়া কোরবানি দিতে পারেন। কুরবানির পর নিয়ম অনুযায়ী মাথা মুন্ডন করবেন পুরুষরা। ধর্মীয় বিধান অনুযায়ী সব চুল যাতে সমপরিমাণ হয় এদিকে খেয়াল রাখতে হবে হাজিদের। আবার নারীদের জন্য চুলের একটি নির্দিষ্ট অংশ কাটতে হবে। এরপর মক্কা নগরীতে ফিরে কাবা শরীফ বাধ্যতামূলকভাবে তাওয়াফ করতে হবে হাজিদের। এটি তাওয়াফ আল ইফাদা বা হজের প্রধান তাওয়াফ হিসেবে গণ্য করা হয়। কার্যক্রম শেষের পর মিনায় ফিরে 12 জিলহজ পর্যন্ত রামি আল জামারাহ অর্থাৎ ছোট শয়তানদের পাথর মেরে হজের মূল কার্যক্রম শেষ করবেন হাজিরা। পরবর্তী ধাপে পবিত্র কাবা শরীফে বিদায় তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন 20 লাখেরও বেশি হাজি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।